সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবার একটি পেজ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পেজ 234। এই পেজটা আগের মতোই আমরা সেই 1 নাম্বার 3 নাম্বার এবং এর থেকে যে বঙ্গানুবাদটা রয়েছে সমস্ত প্রশ্ন আমি আলোচনা করব। তোমরা দেখো আমি কিভাবে উত্তরগুলো করেছি, তোমরা সেইভাবে খাতাতে নোট করে নেবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, সকলেই বলে বারে চমৎকার লিখেছে তো। দেখো প্রত্যেকটাই চমৎকার আছে, কিন্তু এটা উত্তর হবে বারে চমৎকার লিখেছে তো। দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে, বক্তা হলেন জগদীশবাবু। 3 নাম্বার, ছেলেরা সন্ধ্যাবেলায় জগদীশবাবুর বাড়িতে কিসের চাঁদা নিতে গিয়েছিল? উত্তর হবে স্পোর্টসের। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে 12টি সূর্য। উত্তর হবে 12টি সূর্যের সমষ্টি, অর্থাৎ খ উত্তর হবে। দ্বাদশ রবি মানে মনে রাখবে 12টা সূর্যের কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, রক্ষকুলপতি হলেন রাবণ। শিশুরা মায়ের কোলে খেলছিল, উত্তর হবে সকালে সন্ধ্যায়। ঘ উত্তর হবে সকালে সন্ধ্যায়। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নিব রয়েছে, উত্তর হবে গ 700 রকমের। তখনকার দিনে হোম টাস্ক করা হতো কলাপাতায়, উত্তর হবে ঘ কলাপাতায়। এরপর প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো কি দিয়ে? উত্তর হবে গরুর শিং বা কচ্ছপের খোল কেটে। জনে জনে ডেকে বললাম নিম্নরেখ পদটি হলো, উত্তর হবে কর্মের বিপসা, ক। এরপর পরের প্রশ্ন হচ্ছে, দেখো, কুঞ্জে 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 গাহে পাখি, নিম্নরেখ পদটি কিসের উদাহরণ? উত্তর হবে অধিকরণে বিপসা। অনুসর্গ হলো একটি পদাশ্রিত অব্যয়, গয়ের উত্তর একটি পদাশ্রিত অব্যয়। জন্ম নিল ফাউন্টেন পেন, নিম্নরেখ পদটি হলো ফাউন্টেন পেন, অর্থাৎ কি জন্ম নিল? ফাউন্টেন পেন, তাই উত্তর হবে কর্মকারক। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় সেটি হলো তৎপুরুষ সমাস। এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়। উপমিত কর্মধারয় সমাসে থাকে না, কি থাকে না? সাধারণ ধর্ম থাকে না। এরপর মন মাঝি তোর বৈঠা নেড়ে, বাক্যটিতে যে সমাসবদ্ধ পদটি রয়েছে, এ বাক্যটিতে সমাসবদ্ধ পদটি হলো মন মাঝি, তাই ব্যাস বাক্য হবে মন রূপ মাঝি, তাই এটা হচ্ছে রূপক কর্মধারয়, কিন্তু যেহেতু তোমাদের কর্মধারয় আছে তাই কর্মধারয় হবে। সমাস কথাটির অর্থ হলো সংক্ষিপ্ত। তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপর বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এরপর পরের প্রশ্ন হলো, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে? উত্তর হলো রেলের প্রথম শ্রেণী যাত্রীদের কেউ বিঘ্ন ঘটাবে না, এই নিয়মের কথা বক্তা অপূর্বকে বলেছেন। এরপর পরের প্রশ্ন দেখো, তপন মনে মনে কি সংকল্প নিয়েছিল? উত্তর হচ্ছে নতুন মেসোর করুণায় অপমানিত এবং দুঃখিত তপন সংকল্প করে যদি কোনোদিন গল্প ছাপতে হয় তো নিজে গিয়ে ছাপতে দেবে, তাতে তার কাঁচা হাতের গল্প ছাপা হোক আর না হোক। এরপর পরের প্রশ্ন হচ্ছে, দেখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? উত্তরটা দেখো, বহুরূপী হরিদা জগদীশবাবুর দিতে চাওয়া অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে কথক মনে করেছেন, সেই ভুলেই অদৃষ্ট কখনো ক্ষমা করবে না। রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করে কি বলেছিলেন? উত্তর হলো রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন, যতদিন তার মা কিংবা বাড়ির কোনো আত্মীয়া নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বোনের হাতের যৎসামান্য মিষ্টান্ন প্রতিদিন তাকে গ্রহণ করতেই হবে। অপূর্ব রাজি হইয়াছিল, অর্থাৎ এই অনুরোধটাই অপূর্ব রাজি হয়েছিল। পরের প্রশ্ন দেখো, মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, মেসো কি বলেন? উত্তর হচ্ছে মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, সে বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। এরপর
পরের প্রশ্ন দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কথিত চতুর্দিকটি কেমন? উত্তর হচ্ছে, কবি বলেছেন আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথায় বোমারো, পায়ে পায়ে হিমানির বাঁধ। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের চতুর্দিক। এরপর পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবির প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে দেখো, কবির প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেন্স বাসাল্তো। পরের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, এখানে শিশু চাঁদ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দেখো, মহাদেবের ললাটে থাকে অর্ধচন্দ্র, সেই চাঁদ এখানে শিশু চাঁদের সঙ্গে তুলনীয়। আসলে মহাদেব হলো দেশের অগ্রদূত, যে অন্ধকারের মধ্যেও পথের দিশা দেখায়, আর তারপরে আসে আলো। অর্থাৎ এই উত্তরটা তোমরা এইভাবে লিখবে। পরের প্রশ্ন দেখো, সাজিছে রাবণ রাজা, রাবণ রাজার সাজার কারণ কি? উত্তর হচ্ছে দেখো, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় পুত্রহন্তা দেশের শত্রু রামচন্দ্রকে হত্যা করে প্রতিশোধ বাসনা মেটানোর জন্য রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়, কি প্রসঙ্গে এই বক্তব্যটি এসেছে? উত্তর হচ্ছে, সত্যজিৎ রায়ের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। এই প্রসঙ্গেই এই বক্তব্যটি এসেছে। এরপর পরের প্রশ্ন দেখো, অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত পেয়েছিলেন? উত্তর হচ্ছে, নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। পরের প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে, দোয়াতের নামগুলি লিখো। উত্তর হচ্ছে, কাচের, কাঠগ্লাসের, পার্সলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংয়ের, এমনকি সোনারও। অর্থাৎ এই নিবগুলোর কথা, এই দোয়াতগুলোর কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন? উত্তর হচ্ছে দেখো, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক ছিলেন কালিকলমের ভক্ত, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে লেখকের কোনো বিবাদ নেই। ইতিমধ্যেই লেখক বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছেন, এই প্রসঙ্গেই লেখক এই কথা বলেছেন। তোমরা এইভাবেই উত্তরগুলো কিন্তু অবশ্যই তৈরি করে নেবে। আমি আগের পেজগুলোতেও তোমাদের এইভাবেই উত্তরগুলো তৈরি করেছিলাম, আর এইভাবেও এই পেজটা তো এইভাবেই করছি, এইভাবে তোমরা এগুলো তৈরি করো। এরপর পরের প্রশ্ন দেখো, একটা প্রশ্ন আমি তোমাদের কবিতার থেকে একটা প্রশ্ন আগে আমি একটু মিস্টেক করে ফেলেছি, তো এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কবিতার প্রশ্ন। কৃপণ আলোর অন্তঃপুরে বলতে কি বোঝানো হয়েছে? অন্তঃপুর শব্দটির অর্থ হলো অন্দরমহল। আফ্রিকা অরণ্য সংকুল হওয়ার জন্য আফ্রিকার অন্তর্মহলকে স্বল্পালোকিত বলেছেন কবি। এই উত্তরটা তোমরা কবিতার যে প্রশ্নগুলো ছিল সেইখানে তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? উত্তর হচ্ছে, কর্মবাচ্য ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে ওই কর্তাকে অনুক্ত কর্তা বলে। পরের প্রশ্ন, অপাদান কারকে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও। উত্তর হচ্ছে, টাকায় সব হয়, টাকার নিচে দাগ দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, করণে বিপসার উদাহরণ দাও। উত্তর হচ্ছে, জলে জলে ভরে গেল, জলে জলে দেশটা ভরে গেল, জলে জলের নিচে দাগ দেবে। পরের প্রশ্ন, কনক আসন তেজি কারক ও বিভক্তি। উত্তর হচ্ছে, কর্মকারকে শূন্য বিভক্তি। এর পরের প্রশ্ন, সম্বন্ধ ও সম্বোধন পদের পার্থক্য। উত্তর হচ্ছে দেখো, সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত থাকে, আর সম্বোধন পদে সাধারণত শূন্য বিভক্তি যুক্ত থাকে। এর পরের প্রশ্ন, কোন সমাসের ব্যাসবাক্য হয় না? উত্তর হবে নিত্য সমাসের। এর পরের প্রশ্ন দেখো, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য লিখো। এই প্রশ্নটা তোমরা আগেও পেয়েছো, আবার পাচ্ছ। দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি বোঝায়, সংখ্যাবাচক বহুব্রীহিতে সমাহার না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। একটা উদাহরণ দিয়ে দেবে, উদাহরণটা এইভাবে দিয়ে তোমরা বুঝিয়ে দেবে। উদাহরণ হচ্ছে, দশানন, দশ আনন যার, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। আর পঞ্চবটি হচ্ছে পঞ্চবটের সমাহার, সেটা হচ্ছে দ্বিগু সমাস।
এরপর মন মাঝি শব্দের ব্যাসবাক্য সহ সমাস। উত্তর হবে মন রূপ মাঝি রূপক কর্মধারয় সমাস। উত্তর হচ্ছে মন রূপ মাঝি রূপক কর্মধারয় সমাস। এর পরের প্রশ্ন দেখো, তির্যক বিভক্তি উদাহরণ দিয়ে প্রথমে তোমরা তির্যক বিভক্তির সংজ্ঞাটা দিয়ে দিবে। তো সংজ্ঞা হচ্ছে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাই হলো তির্যক বিভক্তি। উদাহরণ হচ্ছে এ তে। এরপর একটা উদাহরণ দিবে যেটা দুটো কারকে এই বিভক্তিগুলো দেখা যায়। যেমন উদাহরণ হচ্ছে দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, এটা হচ্ছে কর্তৃকারকের উদাহরণ। আর বটিতে এত বড় মাছ কাটবো, দেখো দুটোতেই তে বিভক্তি আছে, দুটোতেই কি আছে, তে বিভক্তি। তাই এটা হচ্ছে কি না করণ কারক, এটা হচ্ছে করণ কারক, এটা হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ দুটোতেই তে বিভক্তি আছে। তাই দুটিতেই তে বিভক্তি আছে বলেই এটা হচ্ছে তির্যক বিভক্তির উদাহরণ। এটাই হচ্ছে, এইভাবে তোমরা তির্যক বিভক্তিটা বুঝিয়ে দেবে। পরের প্রশ্ন, 80-তে 20 যার, এটা হচ্ছে সমাসটা নির্ণয় করতে বলেছে। উত্তর হবে 80-20 বেধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে গল্পের থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরটা দেখো। এই প্রশ্নগুলো তোমরা এইভাবে লিখে তৈরি করে নেবে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা। কার কথা বলা হয়েছে? এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর হলো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের কথা বলা হয়েছে। ঘটনাটি হলো, তপন প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ছোট মাসি আর মেসো হাতে এক সন্ধ্যাতারা নিয়ে বেড়াতে এলো, যেখানে তার প্রথম গল্পটি ছাপা হয়েছিল সন্ধ্যাতারা পত্রিকায়, যেখানে তার প্রথম গল্পটি ছাপা হয়েছিল। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্পটি ছাপানোর কথাই এখানে বলা হয়েছে। প্রশ্ন ছিল কোন ঘটনার কথা বলা হয়েছে, তো উত্তরটা হচ্ছে, মূল উত্তরটা হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্পটি ছাপানোর কথাই বলা হয়েছে। এইভাবে তোমরা এই উত্তরটা লিখবে। পরের প্রশ্ন হচ্ছে, তুমি তো ইউরোপিয়ান নও, একথা কে কি কারণে বলেছিল? উত্তরটা দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পের বর্মার একজন সাব ইন্সপেক্টর একথাটি বলেছিলেন। অপূর্ব ছিল প্রথম শ্রেণীর যাত্রী, কিন্তু তা সত্ত্বেও রাত্রির মধ্যে বারতিনেক তার ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম ও ঠিকানা লিখে নিয়ে যাচ্ছিল। এজন্য একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। তো এই উত্তরটা এইভাবে করবে। এরপর পরের প্রশ্ন দেখো, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? কোন মুহূর্তের কথা বলা হয়েছে? এই আশঙ্কার কারণ কি? উত্তর হচ্ছে দেখো, শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় যে মুহূর্তের কথা বলেছেন তা হলো যখন মাথার উপর বোমারু বিমান পাক খাচ্ছে, বোমা বর্ষণে উড়ে গেছে নিরীহ মানুষের ঘর, কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের সব, তখনের কথাই, সেই মুহূর্তের কথাই বলা হয়েছে। এরপর হচ্ছে এই আশঙ্কার কারণ কি? উত্তর হচ্ছে দেখো, অনবরত বোমা বর্ষণ, গোলাগুলি, হিংসা, হানাহানি, রক্তপাতের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকা অনিশ্চিত। কত নিরপরাধ মানুষের প্রাণ অকালে চলে গেছে, পড়ে আছে কত শিশুর শব, ফলে যারা বেঁচে আছে তাদের মনে সংশয় জাগছে, তারাও মরে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই কথাটাই কবি এখানে বলছেন। এর পরের প্রশ্ন হচ্ছে দেখো, কবিতার থেকে 3 নম্বরের যে পরের প্রশ্নটা রয়েছে সেটা দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী, কাকে বিধুমুখী বলা হয়েছে? বক্তা বিদায় চেয়েছেন কেন? উত্তর হচ্ছে, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় বিধুমুখী বলা হয়েছে প্রমীলাকে। তো এর পরের প্রশ্ন হচ্ছে দেখো, বক্তা বিদায় চেয়েছেন কেন? উত্তর হচ্ছে, মেঘনাদ প্রমোদ উদ্যানে পত্নী প্রমীলার সঙ্গে বিলাসে মগ্ন ছিলেন। এমন সময় লঙ্কার বিপর্যয়ের সংবাদে তার মতো মহাপরাক্রমশালীর লঙ্কাপুরীতে প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তাই লঙ্কায় ফিরে আসার জন্য মেঘনাদ প্রমীলার কাছে বিদায় চেয়েছিলেন। তো এই হচ্ছে তোমাদের কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন, এবং সমস্ত প্রশ্নই প্রায় আলোচনা করে দিলাম। এর মধ্যে আর একটা রয়েছে, এটা হচ্ছে বঙ্গানুবাদ।
এই বঙ্গানুবাদটা আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে মন দিয়ে শুনো এবং শুনে পরে সেটা তোমরা খাতায় লিখে নাও। আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে যেভাবে বলেছি ঠিক সেইভাবেই বলবো, তোমরা শুনে শুনে ধীরে ধীরে লিখে নাও। দেখো প্রথম লাইন হচ্ছে মিউজিক হ্যাজ গ্রেট চার্মস ফর দোজ হু ক্যান এনজয় ইট। চার্মস মানে হচ্ছে আকর্ষণ, চার্মস মানে আকর্ষণ। তাহলে প্রথম লাইনটার মানে হচ্ছে দেখো, যারা এটি উপভোগ করতে পারে তাদের জন্য রয়েছে সঙ্গীতের দুর্দান্ত আকর্ষণ। যারা এটি অর্থাৎ সঙ্গীত উপভোগ করতে পারে তাদের জন্য রয়েছে সঙ্গীতে দুর্দান্ত আকর্ষণ। যারা এটি অর্থাৎ সঙ্গীত উপভোগ করতে পারে তাদের জন্য রয়েছে সঙ্গীতে দুর্দান্ত আকর্ষণ। পরের লাইন দেখো, ইট ইজ ক্যাপেবল অফ রাউজিং ইন আস ভেরিয়াস ফিলিং অ্যান্ড সেন্টিমেন্টস। ক্যাপেবল মানে হচ্ছে সক্ষম, আর সেন্টিমেন্ট মানে হচ্ছে অনুভূতি। ক্যাপেবল মানে হচ্ছে সক্ষম, সেন্টিমেন্ট মানে অনুভূতি, আর রাউজিং মানে হচ্ছে প্রজ্বলন বা উদ্রেক। পরের লাইনটার মানে হচ্ছে দেখো, এটি আমাদের অনুভূতিকে জাগিয়ে তুলতে সক্ষম। ইট ইজ ক্যাপেবল অফ রাউজিং ইন আস ভেরিয়াস ফিলিং অ্যান্ড সেন্টিমেন্টস। এটি আমাদের অনুভূতিকে জাগিয়ে তুলতে সক্ষম। দ্বিতীয় লাইনের মানে হলো, এটি আমাদের অনুভূতিকে জাগিয়ে তুলতে সক্ষম। পরের লাইন দেখো, উই নো হাউ পিপল আর ইন্সপায়ার্ড বাই পেট্রিয়টিক সং। উই নো মানে আমরা জানি, হাউ পিপল অর্থাৎ কিভাবে মানুষ, ইন্সপায়ার্ড মানে হচ্ছে অনুপ্রাণিত হয়, আর পেট্রিয়টিক সং মানে হচ্ছে দেশাত্মবোধক গান। তাহলে এটার মানেটা কি পাওয়া গেলে দেখো, আমরা জানি কিভাবে মানুষ অনুপ্রাণিত হয় দেশাত্মবোধক গানের দ্বারা। লাইনটার একবার অর্থটা শুনে নাও, আমরা জানি কিভাবে মানুষ অনুপ্রাণিত হয় দেশাত্মবোধক গানের দ্বারা। এরপর এর শেষ লাইনটা দেখো, এ প্যাথেটিক সং অফেন ব্রিং টিয়ার টু আওয়ার আইজ। একটা হৃদয়স্পর্শী গান, একটা হৃদয়স্পর্শী গানে, প্যাথেটিক সং মানে হচ্ছে হৃদয়স্পর্শী গান। একটা হৃদয়স্পর্শী গান আমাদের চক্ষু যুগলে বারবার জল নিয়ে আসে। অফেন মানে হচ্ছে বারবার, একটা হৃদয়স্পর্শী গান, প্যাথেটিক সং মানে হৃদয়স্পর্শী গান আমাদের চক্ষু যুগলে বারবার জল নিয়ে আসে। বারবার চক্ষু যুগলে জল নিয়ে আসে, টিয়ার্স মানে চোখের জল। একটা হৃদয়স্পর্শী গান আমাদের চক্ষু যুগলে বারবার জল নিয়ে আসে। তাহলে এই হচ্ছে তোমাদের পেজ 234-এর উত্তর। তোমরা এইভাবে উত্তরগুলো তৈরি করবে আগের পৃষ্ঠার মতোই, তাহলেই তোমাদের এই পেজটা সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে। তো এরকমই তোমরা এবিটিএ টেস্ট পেপারের প্রতিটা পেজের উত্তর পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে।